আমার চাকরি প্রার্থী ভাই বোন, আপনারা দয়া করে জানাবেন যে লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আমার চাকরি প্রার্থী ভাই বোন, আপনারা দয়া করে জানাবেন যে লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আজ আমরা 11তম থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো পাওয়া যায় কিভাবে, সেগুলো আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব যে কোন কোন জায়গাগুলোতে প্রথমে আমাদের পড়াশোনা করা উচিত, যে কোন কোন জায়গাগুলো আমরা ভালো করে পড়বো যেন আমরা 11তম থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষায় যে ওই জায়গাগুলো থেকে প্রশ্নগুলো কমন পেতে পারি। আমি বেসিক্যালি ওই জায়গাগুলোই আপনাদেরকে মানে হচ্ছে পড়াবো, যে আমি ওই জায়গাগুলোই আপনাদেরকে পড়াবো, টেনশনের কিছু নেই। দেখবেন যে আপনারা ইজি সবকিছু কিন্তু কমন পেয়ে যাবেন, ইজি সবকিছু কমন পাবেন, কাজে আপনাদের মানে কোনো কিছু টেনশন করতে হবে না। আর যারা যারা শুনছেন তারা একটু আমাকে কমেন্টে জানিয়ে দিবেন যে শুনতে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, সেটা একটু আমাকে দয়া করে কমেন্টে জানাবেন আর কি, যে আমাকে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। যারা যারা আমার এই এই গ্রুপে রয়েছেন, এটি প্রাইভেট গ্রুপের সংযুক্ত রয়েছেন, তারা তারা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। বর্তমানে দেখা যায় কিন্তু 26 লাখ যেহেতু বেকার রয়েছে, 26 লাখ বেকারের সংখ্যা কিন্তু 26 লাখ হিউজ বেকার আমাদের বর্তমান আমাদের বাংলাদেশে হিউজ কিন্তু চাকরি প্রার্থী রয়েছে। তার মধ্যে বিসিএস ক্যাডার কিন্তু সবাই হবে না, তার মধ্যে ব্যাংকার কিন্তু সবাই হবে না। তো সবাইকে তো চাকরি তো দরকার, তাই না? সরকারি চাকরি, যেহেতু আমরা বলে থাকি সরকারি চাকরি একটি সোনার হরিণ, সরকারি চাকরি সবার লাগবেই। এই কারণে যে অনেক চাকরি কিন্তু বাংলাদেশে বা চাকরির ফিল্ড রয়েছে বাংলাদেশে কিন্তু। এখন আমাদের কাজগুলো হচ্ছে কিন্তু ধরে নেয়া, আমাদের কাজগুলো যে ধরে নিতে হবে, এই চাকরিগুলোকে ধরে নিতে হবে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ব্যাংকের অনেকগুলো সার্কুলার হয়েছে, তারপরে বিসিএস এর সার্কুলার হয়তো বা হয়ে গেছে, আবার পরীক্ষা আমাদের সামনে হবে। এখন এই জায়গা থেকে আমাদের প্রতিদিন দেখবেন যে 11তম থেকে 20তম গ্রেডের সার্কুলার গুলো কিন্তু হচ্ছে, 11তম থেকে 20তম গ্রেডের সার্কুলার গুলো হচ্ছে। আমি আমার পেজ যেটা রয়েছে আমাদের জব অ্যাডভেঞ্চারের যে পেজ রয়েছে, সেই পেজে কিন্তু আমি প্রতিনিয়ত দিয়ে দেই যে সার্কুলার গুলো কিন্তু দিয়ে দেই আপনাদেরকে, যে কোন কোন সার্কুলার হচ্ছে, কিংবা হচ্ছে আমার যে এক্সাম ব্যাচ রয়েছে, কিংবা রিটেন এক্সাম ব্যাচ এই 11তম থেকে 20তম গ্রেডের, কিংবা হচ্ছে প্রিলির যে এক্সাম ব্যাচ রয়েছে, আমি সেখানেও কিন্তু আপনাদেরকে সার্কুলার গুলো দিয়ে দিই। অনেকেই, আমি সবাইকে বলে দিই, আমার যত ছাত্রছাত্রী আছে সবাইকে বলে দিই যে তোমরা আপনারা সবাই অ্যাপ্লাই করবেন, সবাই মানে একটা পোস্ট থাকলে অ্যাপ্লাই করবেন। আমি আমি যদি বলি একটা যদি পোস্ট থাকে সেখানে আপনারা অ্যাপ্লাই করা উচিত, একটা পোস্ট থাকলে অ্যাপ্লাই করা উচিত। কারণ ওই একটা পোস্টে কিন্তু আপনার চাকরি হতে পারে, আপনার কোন পোস্ট কখন চাকরি হবে সেটা কিন্তু মানে মানে শিওর না কিন্তু, মানে কোন পোস্টে চাকরি হবে কখন চাকরি হবে, মানে আমরা খালি চাকরি চাকরি করলাম চাকরি সহজেই হয়ে যাবে এরকম কিন্তু না। সেই জন্য এই জন্য কিন্তু আমাদেরকে প্রচুর পড়াশোনা করতে হবে, এই জন্য আমাদের পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে চাকরি পেতে হবে। এখন আমরা যেহেতু 11তম থেকে 20তম গ্রেডের চাকরিগুলোরই পড়াশোনা করব, এই চাকরিগুলো পেতে আপনাকে আহামরি যে পড়াশোনা করতে হবে তা কিন্তু নয়। কিছু কিছু স্পেসিফিক জায়গা রয়েছে, স্পেসিফিক কিছু জায়গা রয়েছে, সেই জায়গাগুলো পড়লে আপনি কিন্তু চাকরি পাবেন। বিসিএস এর মতো মানে ভাস্ট সিলেবাস নয় যে আপনি সারা দিন রাত পড়াশোনা করবেন, যে 24 ঘন্টার মধ্যে আপনাকে 18 ঘন্টা কিংবা হচ্ছে 15-16 ঘন্টা পড়াশোনা করতে হবে, তা কিন্তু নয়। 11তম 20তম 11 থেকে 20তম গ্রেডের চাকরির জন্য এত পড়াশোনা করার কখনোই দরকার নেই, আমি কখনোই সাজেস্ট করি না। আমি আমার অন্যান্য ব্যাচের স্টুডেন্টরা রয়েছে তাদেরকে আমি কখনোই সাজেস্ট করি না যে আপনারা মানে এতক্ষণ পড়বেন, এত এত সময় লাগবে আপনাদের, ঠিক আছে? এই কারণেই আমি বলবো যে চাকরির পড়াশোনাগুলো একটু গোছানো গোছানো ভাবে পড়তে হবে, একটু গোছানো প্রস্তুতি নিবেন, তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনি পেরে যাবেন, কিন্তু আপনি 11তম গ্রেডের চাকরিগুলো যেগুলো রয়েছে। আমি বারংবার বলি যে আমার এই যে অনেক বন্ধু রয়েছে যারা কিন্তু এই চাকরিগুলো করে, 11তম 20তম গ্রেডের চাকরিগুলো করে। এখন এই চাকরিগুলো তারা দেখেছে যে অনেকবার অনেক পরীক্ষায় ভাইবা দেয়। আমি বলি যে কি রে তুই পরীক্ষা দিলি কত, মানে কয়টা হলো তোর? বলছে 70 মার্কসের পরীক্ষা, আমি তো 40 পাবো, ঠিক আছে, 40 পাবো। দেখা যাচ্ছে তার রেজাল্ট চলে এসেছে। এর কারণটা হচ্ছে যে আপনাদের এই পরীক্ষাগুলো তো দেখা যায় যে আমাদের প্র্যাকটিক্যাল থাকে, মানে হচ্ছে যে ব্যবহারিক থাকে। এই কারণে যদি 10টা পোস্ট হয় সেখানে অনেকগুলো টেকানো হয়। আর পরীক্ষা দেখবেন যে খুব কম দেয় পরীক্ষা, এই চাকরিগুলো তো পরীক্ষা কম দেয়, যে বিসিএস এর মতো 2 লাখ পরীক্ষা দিবে না। আপনার 10টা পোস্ট হইলে যে পরীক্ষা দিবে হচ্ছে যে 20-30 হাজার, এরকম কিন্তু না। কাজেই এই চাকরিগুলো পেতে আপনাদের কোনো মানে বেগ পেতে হবে না। আমি মনে করি যে আমাদের যেগুলো আমরা বলবো সেগুলো যদি আপনারা খুব সুন্দর করে ভালো করে গুছিয়ে পড়েন,
তাহলে কিন্তু ভালো চাকরি পাওয়া, মানে এই এই 11তম 20তম গ্রেডের চাকরিগুলো পাওয়া কিন্তু আপনার জন্য মানে ইজি হয়ে যাবে, মানে কঠিন কিছু হবে না আমি মনে করি। এখন আমরা একটু আলোচনা করব যে বাংলা, ইংরেজি, গণিত কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। যদি আমি আপনাদেরকে বলি যে বাংলার কথা বলি, বাংলা, আমরা বাংলা ধরি আগে একটা বাংলা। বাংলার কিছু স্পেসিফিক জায়গা রয়েছে সব চাকরিগুলোর ক্ষেত্রে। আপনি দেখবেন যে আমাদের যত চাকরি মানে যত ইয়াগুলো রয়েছে, মানে এই 11তম 20তম গ্রেডের যত পরীক্ষাগুলো হয় সেখানে দেখবেন যে স্পেসিফিক কিছু জায়গা রয়েছে, এর বাইরে কিন্তু প্রশ্ন হয় না। ঠিক আছে, বাংলার কথা যদি বলি, বাংলারও স্পেসিফিক জায়গা রয়েছে, এর বাইরে কোনো পরীক্ষার প্রশ্ন হয়ই না, একদম না বললেই নয় যে ওখান থেকে প্রশ্ন হবে না। যেমন বাংলার যদি বলি আমি, বাংলার যদি আমি বলি তাহলে বাংলার দেখবেন প্রথমে বাংলার সন্ধি, সন্ধি এই জায়গা থেকে প্রশ্ন আসে। 1 নম্বর প্রশ্নটা সন্ধি বিচ্ছেদ, দেখবেন যে আসলে সন্ধি বিচ্ছেদ করো, কি সন্ধি বিচ্ছেদ করো, সন্ধি বিচ্ছেদ। ঠিক আছে, যেমন সন্ধি বিচ্ছেদ করো, এখান থেকে প্রশ্ন আসে। আপনারা হচ্ছে যে বাংলার জন্য সন্ধি বিচ্ছেদ কোনো কথা নাই, যদি আপনি নিয়ম নাও জানেন একে তামা তামা করবেন মুখস্থ করে, মুখস্থ করে পানি বানায় ফেলতে হবে। এই জায়গাটা মুখস্থ করে কি পানি বানায় ফেলতে হবে, কোনো মানে মানে এই জায়গায় এই সন্ধি, সন্ধি আপনাকে মিস করাই যাবে না, সন্ধি মানে মিস করাই যাবে না। আর এগুলো তো যেহেতু প্রতিটার জন্য 1 মার্কস, কত 1 মার্কস প্রতিটার জন্য, আপনি প্রতিটা লিখবেন, প্রতিটার জন্য আপনার 1 মার্কস, প্রতিটা যেহেতু 1 মার্কস, তাহলে এই 1 মার্কস কিন্তু লুফে নিতে হবে আপনাকে সন্ধি। তারপরে যদি বলি এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, দেখেন এই জায়গা থেকেও প্রশ্ন আসে, যেগুলো বেশি আসে আমি সেগুলো কিন্তু আপনাদের আগে লিখছি। তারপর হচ্ছে এক কথায় প্রকাশ, তাহলে এক কথায় প্রকাশ যদি আসে, তাহলে এই এক কথায় প্রকাশ তো আমাদের যতগুলো রয়েছে বইয়ের মধ্যে যে কোনো একটা বই পড়বেন, বেশি বই আপনাদের আহামরি কোনো বই পড়তে হবে না, যে কোনো একটা যদি বই পড়েন ওই একটা বই পড়েই সব শেষ করে ফেলতে হবে। ঠিক আছে, এক কথায় প্রকাশ। তারপরে আসে হচ্ছে সমাস, সমাস, এই সমাস থেকেও প্রশ্ন আসে। ঠিক আছে, তারপর হচ্ছে বিপরীত শব্দ, বিপরীত শব্দ, বিপরীত শব্দ থেকে প্রশ্ন আসবে, বিপরীত শব্দ। ঠিক আছে, তাহলে সন্ধি, এক কথায় প্রকাশ, সমাস, বিপরীত শব্দ, কারক বিভক্তি। দেখেন কারক ও বিভক্তি। এরপরে রয়েছে বাগধারা, প্রবোধ, প্রবচন। কি বাগধারা, বাগধারা, একটা আছে প্রবাদ, প্রবচন, প্রবাদ, প্রবচন। ঠিক আছে, বাগধারা, প্রবাদ, প্রবচন। আরেকটা জায়গা রয়েছে শুধুমাত্র, আরেকটা বানান, বানান। ঠিক আছে, বানান বা শুদ্ধ বাক্য এরকম আর কি, বানান বা বাক্য শুদ্ধি, বাক্য শুদ্ধি। এখন দেখেন এর মধ্যে সন্ধি থেকে অবশ্যই আসবে, সন্ধি থেকে অবশ্যই আসবে, এই যে বানান থেকে অবশ্যই আসবে। ঠিক আছে, বিপরীত শব্দ থেকে অবশ্যই আসবে। মানে এই তিনটা জায়গা কিন্তু 100% টাচ করে, এই তিনটা জায়গা, এই তিনটা জায়গা তারা 100% টাচ করে যে কোনো চাকরি পরীক্ষা। 11 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো রয়েছে, 11 থেকে 20তম গ্রেড, 11 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো রয়েছে, সেই চাকরিগুলোতে এই জায়গাগুলো কোনো ক্রমে মিস করা যাবে না। দেখেন আমি আমি একটা জিনিস বলি যে বিপরীত শব্দ ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি, একেবারে ছোটবেলা থেকে বিপরীত শব্দ পড়ে আসতেছি, এটা কি আমরা বেশি পড়তে হবে? এখানে যেগুলো বিপরীত শব্দ রয়েছে 2 3 4 5 পেজের বিপরীত শব্দ, আপনি যদি একবার করে প্রতিদিন দেখেন, একবার করে যদি প্রতিদিন দেখেন আপনি, তাহলে 3 মাস যদি প্রস্তুতি নেন দেখবেন যে এগুলো আপনার এই সন্ধি, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, সমাস, প্রবাদ, প্রবচন, কারক। এখানে এই যে সমাসটা আমাকে একটু বুঝতে হবে, এটা আমাকে বুঝে পড়বো আমরা। তারপরে কারক বিভক্তি আমরা বুঝে পড়বো, সেই জন্য আমি ক্লাসে কিন্তু কারক বিভক্তি এগুলো একটু ক্লাস বেশি দিয়েছি, কারণ আমি এই জিনিসগুলো আমরা বুঝে পড়বো, এগুলো আমরা বুঝে বুঝে পড়বো। কারণ হচ্ছে যে এগুলো যেহেতু বুঝে পড়তে হয়, আর এই বাগধারা কি বুঝে পড়ার কিছু আছে? আমাকে বাগধারা মুখস্থ করতে হবে আপনাকে, বাগধারা বুঝে বুঝে পড়ার কিচ্ছু নাই এখানে, আপনাকে একটা মুখস্থ করতে হবে বাগধারা। কারক বিভক্তি আমাদের প্রবাদ, প্রবচন আমাদের কি কিছু আছে, বানানে আমরা কিছু স্পেসিফিক জায়গা রয়েছে, আমরা এটা এটা আমরা একটু বুঝে পড়বো বানানগুলো। ঠিক আছে, এটা আমি আপনাদেরকে বোঝাবো। তাহলে বানান, এই কারক বিভক্তি, সমাস এবং সন্ধি, এই কয়েকটা জিনিস আমরা বুঝে পড়বো। ঠিক আছে, এখন মাঝে মাঝে এর থেকে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লিঙ্গ পরিবর্তন। ঠিক আছে, সেটা হচ্ছে লিঙ্গ পরিবর্তন, এটাও আসে এর মাঝে মাঝে, লিঙ্গ পরিবর্তন এটা মাঝে মাঝে আসে, এটা সবসময় না, এটা মাঝে মাঝে, এটা এক্সট্রা। তবে এই যে যে জায়গাগুলোকে আমি হিট করেছি, যেমন হচ্ছে বাগধারা, তাহলে এইটা বিপরীত শব্দ, বাগধারা, বানান, এগুলো আসবেই, এটা তো মিস, কোনো মিস নেই, মানে গুলি মিস হইলেও
যদি আপনি গুলি করেন, গুলি মিস হলে এই জায়গাগুলো মিস হবে না, এই জায়গাগুলোতে প্রশ্ন আসবে আপনার, 100% প্রশ্ন আসবে। কাজে এই জায়গাগুলো কখনোই আপনাদের ভুল করা যাবে না, ঠিক আছে? তাহলে দেখেন আমরা কিন্তু জেনে গেলাম যে আমাদের প্রশ্ন মানে সিলেবাস কিন্তু ফাঁস বা প্রশ্ন ফাঁস, তাহলে আপনাকে প্রশ্ন ধরায় দেয় নাই, মানে 11তম থেকে 20তম গ্রেডের চাকরি পাওয়ার জন্য শুধুমাত্র আপনাকে প্রশ্ন ধরায় দেয় নাই যে এই জায়গাগুলো মানে এই প্রশ্নগুলোই হবে, কিন্তু আপনাকে বলে মানে বলে দেওয়া রয়েছে যে আমরা প্রিভিয়াস প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে এখন যেখানেই হোক না কেন, আপনার ডিসি অফিস হোক, সচিবালয় হোক, পুলিশ হেডকোয়ার্টার্সে হোক, যে কোনো চাকরির ক্ষেত্রে হোক না কেন, এই জায়গাতে এই জায়গার বাইরে কখনো কোনো প্রশ্ন আসবেই না, আসবে না একেবারে, আমি 100% একেবারে বলে দিলাম আপনাদেরকে। এখন আপনারা আপনারা প্রিভিয়াস প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করবেন, দেখবেন যে এই জায়গাগুলো থেকে বারবার প্রশ্ন আসে, ঠিক আছে? এগুলো থেকে প্রশ্ন মানে না আসার কোনো সম্ভাবনাই নাই, এগুলো থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? তা বাংলা আমাদের এই জায়গাগুলো আমরা অবশ্যই ভালো করে পড়বো। আপনারা এই এই জিনিসগুলো নোট করে নেন, এগুলো খাতায় লিখে আপনার পড়ার টেবিলে দেয়ালের সামনে লিখে রাখবেন যে বাংলার এই জায়গা থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? 100% প্রশ্ন বাংলার এই জায়গা থেকে আসবে। এবার যদি আমরা আসি ইংরেজির ক্ষেত্রে, ধরি একটু ইংরেজিতে, ইংরেজি 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 এবার আমরা দেখবো ইংরেজি, মানে বাংলা দেখলাম, এবার একটু ইংরেজি দেখবো যে ইংরেজির প্রশ্ন কোন জায়গাগুলো থেকে আসে। এখন ইংরেজির প্রশ্নগুলো কিন্তু স্পেসিফিক কিছু জায়গা রয়েছে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা রয়েছে আমাদের, ফ্রেজ এন্ড ইডিয়মস, ফ্রেজ এন্ড ইডিয়মস, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসেই, ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে প্রশ্ন আসে, ট্রান্সলেশন, ভয়েস চেঞ্জ, দেখেন তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, ট্রান্সলেশন এবং ভয়েস চেঞ্জ, মানে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন হয় না, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, ট্রান্সলেশন এন্ড ভয়েস চেঞ্জ। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবেন, এখানে কমেন্টে আমাকে জানাবেন, আমি কিন্তু আপনাদের উত্তর দিয়ে দিব যে কোনো কিছু যদি জানার থাকে আপনাদের, ঠিক আছে? কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের উত্তর দিয়ে দিব। অবশ্যই জানাবেন আর কি, কমেন্টে কোনো কিছু জানার থাকলে, আরো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিব কিন্তু বললাম, হ্যাঁ? তাহলে দেখেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, ট্রান্সলেশন, ভয়েস চেঞ্জ। মাঝে মাঝে আপনার হচ্ছে যে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে, ওগুলো কিন্তু মানে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যেই পড়বে। তারপর হচ্ছে সেন্টেন্স মেকিং, ঠিক আছে? সেন্টেন্স মেকিং, দেখেন এই সেন্টেন্স মেকিংও যদি আমরা শব্দের অর্থ জানি তাহলে আমরা পারবো সেন্টেন্স মেকিং গুলো। তাহলে দেখেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, ট্রান্সলেশন, ভয়েস চেঞ্জ, সেন্টেন্স মেকিং, মানে এখানে আর আর তেমন কিছু নাই, ঠিক আছে? ট্রান্সলেশন কিন্তু মানে হচ্ছে আমরা জেনারেল ট্রান্সলেশন হয় কিংবা প্রভাব যে ট্রান্সলেশন গুলো হয়, ঠিক আছে? আর ইংরেজিতে, বাংলা এবং ইংরেজিতে দুটো শর্ট নোট থাকে, একটা শর্ট নোট, এখানে একটা শর্ট নোট থাকবে, শর্ট নোট, ইংরেজিতে একটা শর্ট নোট, শর্ট নোট, ওকে। দেখেন কয়টা, দুইটা, বাংলায় একটা শর্ট নোট, ইংরেজিতে একটা শর্ট নোট, এটা হচ্ছে থাকতেও পারে নাও পারে, থাকতেও পারে কখনো বা নাও থাকতে পারে, এই দুটো জিনিস কিন্তু, ঠিক আছে? তাহলে দেখেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, ট্রান্সলেশন, ভয়েস চেঞ্জ, সেন্টেন্স মেকিং এবং শর্ট নোট, এর বাহিরে মানে এইসবের বাহিরে হঠাৎ মঠাৎ দুই একটা নতুন কিছু অ্যাড হতে পারে, তাছাড়া এই জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন হয়। কখনো আর্টিকেল থাকতে পারে, ঠিক আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে আর্টিকেল দিয়ে দিল, আর্টিকেল সিস্টেম, এরকম কিছু থাকতে পারে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকবেই, বাগধারা, ফ্রেজ এন্ড ইডিয়মস থাকবেই, এই যে ভয়েস চেঞ্জ থাকতে, ট্রান্সলেশন থাকবে, ভয়েস চেঞ্জ থাকতে পারে নাও থাকতে পারে, সেন্টেন্স মেকিং থাকতে পারে, ঠিক আছে? শর্ট নোট থাকতে পারে। এখন আমি দেখেন আমাদের এই ক্লাসে কিন্তু আমরা কিন্তু এই যে ট্রান্সলেশন আমরা শিখবো, কিন্তু কিভাবে জেনারেল ট্রান্সলেশন করা হয় এই জন্য এটা শিখবো আমরা, এটা শিখবো কি তার টেন্স দ্বারা। আমি কিন্তু বলেছি যে আমাদের টেন্স আমি এখানে নিব, টেন্স দ্বারা আমি এটা আপনাদেরকে শেখাবো, টেন্স দ্বারা, ঠিক আছে? আর যেগুলো প্রভাব রয়েছে সেগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, এখানে কিন্তু কোনো হাত নেই যে এখানে এটা শেখানোর কিছু নাই, ঠিক আছে?
যা আমার রিটেন এক্সাম ব্যাচগুলো তো আপনারা জানেন যে আমি এই 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 প্যাটার্নেই কিন্তু কোশ্চেন করেছি, এবং এর বাহিরে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা একদমই নাই, এর বাহিরে। তাহলে বাংলা এবং ইংরেজি হয়ে গেল, ঠিক আছে, বাংলা এবং ইংরেজি আমাদের কিন্তু হয়ে গেল। দেখুন এখন যদি আমরা একটু গণিত দেখি, গণিত কি, গণিত, গণিত দেখি, এখন যদি আমরা একটু গণিত দেখি, তাহলে গণিত দেখেন, গণিতেরও কিছু স্পেসিফিক জায়গা রয়েছে, যেমন হচ্ছে সরল, এটা খুব আসতো আগে, তবে এখন আসে না। তারপরে ভগ্নাংশ, ভগ্নাংশর গণিত, ঠিক আছে, সরল, তারপর হচ্ছে ভগ্নাংশের গণিত, আমাদের সরল হচ্ছে, তারপরে কি ভগ্নাংশের গণিত, ঠিক আছে, তারপর হচ্ছে লাভ ক্ষতি, দেখেন সরল, ভগ্নাংশ, লাভ ক্ষতি, শতকরা, সুদ কষা, বীজগণিতিক রাশি, বীজগাণিতিক রাশি, তারপর আসতে পারে উৎপাদক, এই জায়গাগুলো সরল, ভগ্নাংশ, লাভ ক্ষতি, শতকরা, সুদ কষা, বীজগণিতিক রাশি এবং উৎপাদক, এই জায়গার বাইরেও কিন্তু প্রশ্ন তেমন হয় না, এই জায়গাগুলোর মধ্যে প্রশ্ন হয়, ঠিক আছে, এই জায়গাগুলোর মধ্যে আপনাদের প্রশ্ন হবে, আর বাইরে কিন্তু প্রশ্ন হবে না, ঠিক আছে, এর বাইরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আপনাদের নাই। এখন হ্যাঁ, একজন বলেছেন যে সমার্থক শব্দ আসে, এটা মাঝে মাঝে, সমার্থক শব্দ আসে, এটা মাঝে মাঝে, এটা সবসময় আসে না, এটা মাঝে মাঝে আসে, ঠিক আছে, এটা মাঝে মাঝে সমার্থক শব্দ, এই বাংলায় সমার্থক, ঠিক আছে, সমার্থক শব্দ এটা মাঝে মাঝে আসে, এটা মাঝে মাঝে, তবে যে যে জায়গাগুলো বলছে সেগুলো হচ্ছে মানে সব সময় আসে, ঠিক আছে, এই জায়গাগুলো সব সময় আসে, সমার্থক শব্দ আমাদের মাঝে মাঝে আসে। তাহলে সরল, ভগ্নাংশ, লাভ ক্ষতি, শতকরা, সুদ কষা, বীজগণিতিক রাশি এবং উৎপাদক, এই বীজগণিতিক রাশি এমন কোনো পরীক্ষাই নেই যা আসে নাই। আর এটা আপনারা পড়বেন কোথা থেকে, নবম দশম শ্রেণীর যে বইটা রয়েছে, ঠিক আছে, নবম দশম শ্রেণীর যে বইটা রয়েছে, এখানে এইটা যদি আপনারা সলভ করেন, আমি মনে করি যে আর আপনাদের পড়তে হবে না, নবম দশম শ্রেণীর বইগুলো পড়বেন, আপনাদের সমস্যার সমাধান, ঠিক আছে, একবার পানি হয়ে যাবে। তারপর হচ্ছে এই শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, এগুলো আমাদের অষ্টম থেকে নবম দশম শ্রেণীর যে বইগুলো রয়েছে সেটা পড়তে হবে। তারপরে ভগ্নাংশ দেখেন যে সপ্তম শ্রেণীর বইতে রয়েছে, সেই জায়গাগুলোতে একটু সলভ করতে হবে। সরল আমাদের 6-7 রয়েছে, সেগুলো একটু করতে হবে, আর এগুলো প্রিভিয়াস বইগুলোতে ভালো করে করে দেয়া আছে, কিন্তু আপনারা এই জায়গাগুলো দেখবেন, ঠিক আছে। আর আর আরো কিছু যদি আপনাদের সংযুক্ত থাকে আপনারা আমাকে বলবেন, তবে আমি মানে এগুলোর বেশি প্রিফার করি, এই জায়গাগুলো পড়েন ভাই, আপনার তো আর পড়ার দরকার নেই বেশি কিছু, আপনার তো হচ্ছে যে এই সম্ভাব্যতা এখানে করার দরকার আছে, আপনার প্রবাবিলিটির ম্যাথ আপনাকে করতে হবে, বিসিএস যেটা আসে, করার দরকার নেই, আপনাকে হচ্ছে সরল রেখার অঙ্ক করতে হবে, বিসিএস আসে, করার দরকার নেই আপনাদের। আমি যে জায়গাগুলো বলছি সেগুলো আগে একটু প্র্যাকটিস করেন বাবা, এই জায়গাগুলো একটু প্র্যাকটিস করেন, এই জায়গাগুলোর বাইরে আপনাদের কোনো প্রশ্ন হয় না, আমি বারংবার বলছি যে এই জায়গাগুলোর বাইরে কখনোই প্রশ্ন হয় না, এবং ইনকেস যদি দুটো হয়, আর আপনার আর আরেকটা জিনিস, পরীক্ষাগুলো হয়তো হচ্ছে 70 মার্কসের, তাই না, এই যে 70 মার্কসের পরীক্ষা হয়, কিংবা 80, এখন 70 মার্কসের যদি পরীক্ষা, আপনাকে 70 পেতে হবে, 70 কিন্তু পেতে হবে না আপনাকে, ঠিক আছে, আপনাকে 70 পেতে হবে না, আপনি যদি এখানে হচ্ছে যে 50%, 60-70% মার্কস পাস, তাহলে কিন্তু আপনি রিটেনে কোয়ালিফাই করবেন, রিটেনে কোয়ালিফাই করবেন, ভাইবা কিংবা প্র্যাকটিক্যালের জন্য আপনি ডাক পাবেন এখানে। যদিও এখন দেখা যায় যে অনেক বিসিএস ক্যান্ডিডেট প্রার্থীরাও কিন্তু এই যে অফিস সহকারী, অফিস সহায়ক, তারপরে হচ্ছে যে আরো যে উচ্চমান সহকারী, এই জায়গাগুলোতে কিন্তু অ্যাপ্লাই করে, কম্পিউটার অপারেটর, শাটলিপিকাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে কিন্তু। এখন এই জায়গাতে যেহেতু অ্যাপ্লাই করে, তাহলে আপনাকেও সেইভাবে একটু প্রিপারেশন নিতে হবে, তবে আপনি তাদের জন্য পড়াশোনা কিন্তু হিউজ, আপনাদের জন্য পড়াশোনা এই কয়টা জায়গায়, আমি অনেক দেখছি যারা বিসিএস ক্যান্ডিডেট, বিসিএস প্রিলি কোয়ালিফাই করছে, বিসিএস রিটেন পরীক্ষা দিচ্ছে, তারা এই 11তম থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষা রিটেনে টেকে না, অনেক দেখছি আমি, ঠিক আছে। কাজেই আপনাদের তো একটা নির্দিষ্ট সিলেবাস রয়েছে, নির্দিষ্ট জায়গা রয়েছে, এই জায়গাগুলো পড়লেই আপনি হচ্ছে যে এই চাকরিটা পাওয়ার মানে সম্ভাবনা আপনার বেশি, হিউজ আপনি পাবেন, তাহলে আপনাকে বেশি পড়াশোনা করতে হবে না, আপনাকে বেশি বেগ পেতে হবে না। তো এই জায়গাগুলো আমি যে জায়গাগুলো বললাম, এই জায়গাগুলো আমি আপনাদেরকে এই জায়গাগুলো কিন্তু নোট দিয়ে দিব, আমি আবার বলছি যে এই জায়গাগুলো আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব, পিডিএফ, এই জায়গাগুলোর পিডিএফ গুলো আপনাকে দিয়ে দিব, আপনারা ওই পিডিএফ পড়বেন, সঙ্গে আপনাদের যে কোনো একটা বই, দয়া করে যে কোনো একটা বই কিনবেন, সেই বইটা আপনারা একটু দেখবেন, আর প্রিভিয়াস প্রশ্নগুলো দেখবেন যে কোন কোন ধরনের, আর যে জায়গাটায় যাবেন সেই জায়গার পরীক্ষা, যে জায়গায় পরীক্ষা দিবেন আর কি। আর আমি বলবো যে আমার যারা রয়েছেন, আমার এই এই প্রাইভেট গ্রুপে যারা রয়েছেন,
কিংবা হচ্ছে যে আমার এক্সাম ব্যাচগুলোতে যারা রয়েছেন তারা অবশ্যই যত সার্কুলার হবে সবগুলোতে অ্যাপ্লাই করবেন। টাকা তো বেশি না, সবগুলোতে অ্যাপ্লাই করবেন। আপনি একটা পোস্ট হলে সেখানে অ্যাপ্লাই করবেন, একটা পোস্ট, দেখবেন যে একটা পোস্টে অনেকের চাকরি হয়ে গেছে। আমি যেহেতু নতুন আপনাদের এই কোর্সগুলো চালু করছি, আমি আশা রাখি যে হয়তোবা কিছুদিনের মধ্যে আমি ভালো খবর পাবো যে আমার অনেক চাকরি প্রার্থী ভাই ও বোনেরা বিভিন্ন জায়গায় চাকরি পেয়েছে। আমি কিন্তু এটা আশা রাখি যে আমি এই ব্যাপারটা মানে জানতে পারবো। অনেকেই আমার পরীক্ষা এক্সাম ব্যাচগুলোতে খুব ভালো করছে, আমি দেখতেছি অনেকেই আমার এক্সাম ব্যাচগুলোতে ভালো করেছে, ভালো করছে। ঠিক আছে, তা আমি আশা রাখি যে মানে আপনারাও ভালো করবেন। আমার আমার যারা সবাই আছে সবাই চাকরি পাবে, আমি আমি মনে করি সবাই আমার যেসব প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা রয়েছে সবাই চাকরি পাবে। এবার আমরা একটু সাধারণ জ্ঞান নিয়ে আসি। সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের কোনো নির্দিষ্ট জায়গা নেই। এই 11 থেকে 20তম গ্রেডের সাধারণ জ্ঞানের সাধারণ জ্ঞান এই জায়গাটাতে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় বিষয়াবলী পড়ব। বাংলাদেশের জাতীয় বিষয়। এখন জাতীয় বিষয় বলতে কিন্তু অনেক কিছু বোঝাবে। বাংলাদেশের জাতীয় বিষয়, বাংলাদেশের জাতীয় জিনিসগুলো আছে, মুক্তিযুদ্ধ আছে, ভাষা আন্দোলন রয়েছে, আমাদের বাংলাদেশের বিভিন্ন অর্জন রয়েছে। সেই সঙ্গে আমরা হচ্ছে যে একটু আন্তর্জাতিক সাম্প্রতিক যে আন্তর্জাতিক গুলো রয়েছে সেই জিনিসগুলো পড়বো। সাম্প্রতিক আন্তর্জাতিক পড়বো, সাম্প্রতিক এটা আমি আপনাদেরকে কিছু কিছু নোট দিয়ে দিব, সেগুলো পড়লে আশা রাখি যে হবে। এখন তারপরেও বলা যায় না, আপনার নিজের মতো করে একটু তো পড়াশোনা করতেই হবে। ঠিক আছে, এটা মানে কারণ সাধারণ জ্ঞান তো মানে হিউজ, সাধারণ জ্ঞানের নির্দিষ্ট কোনো জায়গা নেই। ঠিক আছে, সাধারণ জ্ঞানের নির্দিষ্ট কোনো যেহেতু জায়গা নেই, আমরা হিউজ পড়াশোনা করবো সাধারণ জ্ঞান থেকে। আমাদের পড়াশোনা করতে হবে, যেটাই পাবো আমরা সেটাই লিখে নেবো। আমার যে ফেসবুক পেজ রয়েছে, জব অ্যাডভেঞ্চার ফেসবুক পেজ, জব অ্যাডভেঞ্চার ADVENTURE, এই পেজে আপনারা যুক্ত হবেন। পেজ, এই পেজে সবকিছু পাবেন। জব অ্যাডভেঞ্চার যে পেজটা রয়েছে সেই পেজে কিন্তু আপনারা সবকিছু পাবেন। আমি এই পেজে আমি আপনাদেরকে সবকিছু দিয়ে দিই। দেখবেন যে সার্কুলার, সাধারণ জ্ঞান, বিভিন্ন পরীক্ষা হয়, ফ্রি পরীক্ষা আমি নেই। ঠিক আছে, ফ্রি পরীক্ষা হয়ে থাকে এখানে কিন্তু অ্যাপের মাধ্যমে। আর আপনারা জানেন যে রমজান মাসে আমি হচ্ছে যে জব সলিউশন, যেহেতু তৃতীয় শ্রেণীর কিন্তু কিছু কিছু পরীক্ষা হচ্ছে যে MCQ হয় আগে, তারপরে কিছু রিটেন থাকে, এরকম থাকে কিন্তু। এই জন্য জব সলিউশনের উপর ভিত্তি করে আমি একটা এক্সাম ব্যাচ চালু করব। সেটা হচ্ছে যে পয়লা রমজান থেকেই আপনার চাইলে শুধুমাত্র 50 টাকা ফি, আপনারা চাইলে সেখানে অংশগ্রহণ করতে পারেন। শুধুমাত্র 50 টাকা ফি দিয়ে অ্যাপে পরীক্ষা হবে, কোনো টেনশন কিছু নেই। আপনার ওখানেই দাগাবেন, এই অ্যাপেই ক্লিক করবেন, বাস হয়ে যাবে উত্তর। ওকে, এখন সাধারণ জ্ঞানের জন্য আমি বললাম যে বাংলাদেশের জাতীয় বিষয়গুলো পড়বো আমরা। এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, কোন কোন জায়গাগুলো পড়তে হবে পিডিএফ দিয়ে দিব আমি, যেহেতু এগুলো হচ্ছে পিডিএফ দিব আমি, পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব। যেহেতু আমি পিডিএফ দিয়ে দিব, টেনশনের কিছু নাই আপনাদের, এখানে তেমন বেগ পেতে হবে না। আমি মনে করি যে এই জায়গাগুলো যদি আপনারা ভালো করে পড়েন ও তাহলেই হয়ে যাবে, আর অন্য কিছু পড়াশোনা করতে হবে না। আর আরেকটি বিষয় যদি আমি বলি, সেটা হচ্ছে যে এই চাকরির জন্য কিন্তু আপনাকে মরিয়া হইতে হবে। এই সময় একটু কিছু কিছু জিনিস যেমন অ্যাভয়েড করতে হবে, আপনার ফোন ইউজকে সীমিত করতে হবে। ঠিক আছে, ফোন ইউজটাকে খুবই সীমিত করতে হবে আমাদের, কারণ হচ্ছে আমরা হচ্ছে যে ফোনে এখন আসক্ত। আমি দেখেছি যে আমার অনেক স্টুডেন্ট রয়েছে, অনেক ভাই বোন রয়েছে, ফোনের প্রতি এতটাই আসক্ত যে ফোন একবার পেলে যে কখন 2-3 ঘন্টা পার হয়ে যায় এটা কিন্তু মানে টেরই পাওয়া যায় না, তাই না? ফোনটাকে আমাদেরকে একটু অ্যাভয়েড করতে হবে। ফোন আমাদের দূরে রাখতে হবে আমাদের কাছ থেকে ফোনটাকে, তাহলে কিন্তু আমি মনে করি যে আপনারা কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন। ফোনটা দূরে রাখবেন। আর প্রস্তুতি আমি যেগুলো বললাম এগুলো, আর কিছু পড়বেন না, আর কিছু পড়ার দরকার নেই। যে কোনো একটা বই থেকে এই জায়গাগুলো খুব সুন্দর করে ফাইন্ড আউট করে সেই জায়গাগুলো পড়বেন খালি, জাস্ট আপনাদের কাজ হলো পড়াশোনা। ঠিক আছে, আর আমরা যেহেতু পরবর্তী ক্লাসগুলো খুব বিস্তারিত নিব, বিস্তারিতভাবে অবশ্যই আপনারা ক্লাসগুলো সংযুক্ত হবেন। ক্লাসে যদি সংযুক্ত হন ওই জায়গাগুলো নোট করবেন, ওই জায়গাগুলো পড়বেন। কারণ হচ্ছে আমি আমার শিট থেকেই যেগুলো পড়াবো আমি আপনাদেরকে আগে দিয়ে দিব। আমি শিট দেখে দেখে যেগুলো বোঝাই দিব, এক্সট্রা কিছু বোঝাবো, কিংবা মনে রাখার টেকনিক আমি কিছু দিয়ে দিব, ছন্দ শর্টকাট টেকনিক দিয়ে দিব। তবে আমরা ম্যাথগুলো কিন্তু শর্টকাট করবো না। আমি ম্যাথ আমি আপনাদের বলছি যে ম্যাথগুলো আমরা শর্টকাট করবো না, কারণ ম্যাথ যেহেতু আপনাদের লিখতে হবে, এখানে তো প্রিলি যেহেতু হবে না, দরকার হলে কিছু কিছু জায়গায় আমি শর্টকাট দিয়ে দিব। কারণ আমি যেহেতু ম্যাথে শর্টকাট আমি জানি। ঠিক আছে, বিসিএস এর জন্য তো যেহেতু আমি পড়াশোনা করেছি, আমার আমার মানে হিউজ ম্যাথের কালেকশন রয়েছে, আমার হিউজ। যেহেতু আমি ব্যাংকেও চাকরি করেছি, আমার কালেকশন হিউজ রয়েছে। ঠিক আছে, তো আমার দেখেন আরেকটা জিনিস দেখেন, বাংলাতে আমাদের কিন্তু কোনো সাহিত্য আসে না। একমাত্র চাকরি 11তম থেকে 20তম গ্রেডের যেখানে বাংলায় কোনো সাহিত্য আসে না, যদি আসে সেটা হচ্ছে যে সাধারণ জ্ঞানের মধ্যে আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য
নোবেল পুরস্কার পেয়েছিলেন, এরকম প্রশ্ন আসে। তাহলে ওগুলো মানে ওটা সাধারণ জ্ঞানে আসে। তবে কিছু কিছু পরীক্ষা এখন দেখতেছি যে এরকম আলাদা আলাদা ভাবে না দিয়ে আপনাদের এই একসঙ্গে একটা একটা করে 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর, 3 নম্বর, যেমন রেলের যে পরীক্ষাগুলো সেটা কিন্তু এরকম হয়, কিন্তু হ্যাঁ লিখিত হয়, একটা করে লিখতে হয় প্রশ্ন। তাহলে অসুবিধা নেই, আপনারা যদি এই জায়গাগুলোই পড়েন, এই জায়গাগুলোতেই শুধুমাত্র পড়েন, এই জায়গাগুলো থেকেই 100% আপনি কমন পাবেন, 100%। তো যদি একবার হার্ড টাইপের পরীক্ষা না হয়, আর যেটা কঠিন সেটা কিন্তু শুধুমাত্র আপনার জন্য কঠিন হবে না, যারা অন্যরা রয়েছে তাদের জন্য কঠিন, মানে সবার জন্যই কঠিন। অসুবিধা কি? আপনারা জানেন যে পরীক্ষা যেন কঠিন হয়, আর তবে কোনো কিছুই ভুল করা যাবে না, বানান কোনো ভুল করা যাবে না, যেমন সন্ধির ক্ষেত্রে বানান ব্যাপার, বানানের ক্ষেত্রে রয়েছে বানানগুলো, বানানগুলো ভুল করা যাবে না, এগুলোতে কোনো ক্রমেই ভুল করা যাবে না, ঠিক আছে? তো আমার চাকরি প্রার্থী যে ভাই, আজকে ভাই বোনেরা, আজকের এই পর্যন্তই। আমরা হচ্ছে যে আমাদের ওভারঅল একটা আপনাদের ধারণা দিলাম, প্রাথমিক আলোচনা, এটা হচ্ছে 11তম থেকে 20তম গ্রেডের প্রাথমিক আলোচনা। এটা কিন্তু ক্লাস না, আমাদের ক্লাস শুরু হবে নেক্সট ক্লাস থেকে, মানে আগামী শনিবার থেকে আমাদের ফুল ক্লাস শুরু হবে। আর এগুলো আপনাদের ধারণা দিলাম, এগুলোই আপনারা হচ্ছে খাতায় লিখে রাখবেন, এই জায়গাগুলো থেকেই আপনাদের পরীক্ষা প্রশ্ন কমন আসবে। দেখি আর কোনো কিছু আপনাদের কি জানার আছে ভাই বোনেরা? হ্যাঁ, ম্যাথ লিখিত পরীক্ষার জন্য চাকরির বইটা আমি বলে দিব। তবে আমি মনে করি যে আপনারা আগে 11 থেকে 20তম গ্রেডের যেগুলো রয়েছে সেগুলো একটু সলভ করেন দয়া করে একটু, তাহলে আমার মনে হয় ভালো হবে, ওগুলো একটু সলভ করবেন। আর কোনো কিছু জানার আছে নাকি ভাই বোনেরা? আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের যদি এই দেখার ব্যাপারে কোনো কোনো কমপ্লেইন থাকে, আপনারা সেটাও আমাকে জানাবেন, তাহলে আমরা সেই ব্যবস্থাও নিব। যদি কোনো প্রবলেম থাকে যে দেখতে পাচ্ছেন না, অনেকেই অনেকেই সমস্যায় পড়ছেন, তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আর কথাগুলো বুঝতে পেরেছেন কিনা, আমি আপনাদেরকে বোঝাতে সমর্থন হয়েছি কিনা সেটা একটু জানাবেন। হ্যাঁ, লিখিতের জন্য আছে, অনেক অনেক বই রয়েছে বাজারে, আপনারা যে কোনো একটা বই কিনবেন, যে কোনো, যেমন সেলফ একটা বই রয়েছে, সেটা দেখতে পারেন, সেলফ। তারপরে লিখিতের জন্য যেমন প্রফেসরস এর কিন্তু বই রয়েছে অনেক। তবে আপনারা এমন বই কিনবেন যেখানে হচ্ছে প্রশ্ন রয়েছে, প্রশ্ন সাথে হচ্ছে আপনাদের ইয়া রয়েছে, প্রশ্ন থাকবে সাথে হচ্ছে আপনাদের মানে হচ্ছে, মানে প্রতিটা পার্টও থাকবে, মানে যে বইয়ের সঙ্গে প্রশ্ন রয়েছে, পার্টও রয়েছে, বিভিন্ন পড়াশোনা কিভাবে করবেন। 2-3টা বই কেনার দরকার নেই। ওকে, ঠিক আছে, আমি দেখতেছি জানেন আমি আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি জুমে। হ্যাঁ, জুমে নিলেও 40 মিনিটের মধ্যে একটা হয়, জুমে নেওয়া যায়। দেখি আপনাদেরকে জানাবো আমি। তবে এখানে কি কোনো এখানে এখানে কি প্রবলেম হচ্ছে, এখানে দেখতে কিংবা হচ্ছে যে বুঝতে প্রবলেম হচ্ছে কি আপনাদের? যাই হোক, আশা রাখি যে আপনারা আমার সঙ্গে আমার আমার কথা বুঝতে পারবেন, এবং হচ্ছে যে একটা ভালো সময় আমরা পার করবো। আমরা 3 মাসের যেহেতু আমাদের কোর্স প্ল্যান রয়েছে, এটা 3 মাসে, আমরা 3 মাস একটা ভালো একটা সময় আমরা অতিক্রম করব। এবং আশা রাখি যে আপনারা এই জায়গাগুলো আমার আমার সঙ্গে যদি থাকেন, আশা রাখি আপনারা জব পাবেন। 3 মাসের একটা গোছানো প্রস্তুতি নেন, দেখবেন যে 4 মাসের সময় আপনি চাকরি পেয়ে গেছেন। 3 মাসের একটা গোছানো প্রস্তুতি, এই যে জায়গাগুলো বললাম, এই জায়গাগুলোই, বেশি কিছু কিন্তু পড়াশোনা করতে হবে না, আমি বারংবার বলছি যে বেশি কিন্তু পড়াশোনা করার দরকারই নেই। একটা কিছুদিন একটা গোছানো প্রস্তুতি জাস্ট। হ্যাঁ, এটা এটা ঠিক। আমি ইয়াতে হলে আমি অবশ্য শুনতে পেতাম যে আপনাদের প্রশ্ন করলে, যে কোনো প্রশ্ন করলে একটু আমি শুনতে পেতাম। তবে অসুবিধা নেই, আপনারা আমার টাচে থাকবেন, এটা মানে এটা 100% থাকেন যে আপনারা আমার টাচে থাকবেন, যে কোনো সমস্যায় আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে, হোয়াটসঅ্যাপ যেটা রয়েছে সেখানে আপনারা কিন্তু আমাকে নক করবেন, কিংবা কোনো কোনো দরকার হলে, কোনো কিছু দরকার হলে ছবি তুলে সেখানে আমাকে পোস্ট করবেন, আমি আপনাদের সেটা সলভ দিয়ে দেবো। কিন্তু টেনশন করার কিছুই নাই, আমি আছি আপনাদের সঙ্গে। আমি চাই যে বাংলাদেশের প্রতিটা বেকার ভাই বোন যেন চাকরি পায়,
বাংলাদেশের প্রতিটা বেকার ভাই বোন যেন চাকরি পায়। যেমন হচ্ছে যে এই এরকম যে কোর্সগুলো রয়েছে, মানে 11তম থেকে 20তম গ্রেডের যে কোর্সগুলো রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন কোর্স রান করছে। সে কোর্সগুলো দেখা যায় যে অনেকেই কিন্তু অনেক টাকা দিয়ে কোর্স করছে, যে ভর্তি হওয়ার সময় 3,000 টাকা দিতে হয়, তারপর হচ্ছে যে প্রতি মাসে দিতে হবে হচ্ছে যে 500 টাকা করে, এরকম যতদিন পর্যন্ত আপনি পড়বেন 500 টাকা করে দিতে হবে আপনাকে, 3,000 টাকা করে অ্যাডভান্স দিতে হবে। অথচ আমি কিন্তু আপনাদের শুধুমাত্র 299 টাকায় এই কোর্সটা কিন্তু করাচ্ছি। আমি শুধুমাত্র 299 টাকায় এই কোর্সটা, বাংলাদেশের যা ইতিহাসের সর্বনিম্ন মনে হয় আমার মনে হয়। তবে এই টাকাটা কিন্তু বড় কথা না, টাকাটা বড় কথা না। আমি চাই যে আপনারা আমার সঙ্গে থাকবেন, আহ, এই 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 যে জায়গাগুলো পড়বেন এবং চাকরি পান। বাংলাদেশের যে 26 লাখ বেকার রয়েছে, ভাই বোনরা রয়েছে, সবাই যেন চাকরি পায়। আমি চাই সবাই চাকরি পায়। সবাই চাকরি পেলে কি আমার কোনো প্রবলেম আছে? আমার কিন্তু কোনো প্রবলেম নাই, কারণ আমি তো চাকরি করছি। আমার আমার কোনো প্রবলেম নাই, সবাই যদি চাকরি পায় বাংলাদেশের সবাই। স্যার, অনার্স পড়াশোনা অবস্থায় চাকরি প্রস্তুতি নেওয়া যাবে? অবশ্যই অনার্স পড়াশোনার আগেই শুরু করা উচিত আমার মনে হয়। কারণ হচ্ছে বাংলাদেশের 11তম থেকে 20তম গ্রেডের চাকরিগুলো কিন্তু আপনার যে এসএসসি এইচএসসি পাশ করেও কিন্তু দেওয়া যায়। তাহলে আপনি অনার্স থাকা অবস্থায় পড়াশোনা শুরু করেন, অসুবিধা কি? কোনো প্রবলেম নেই। আর আরেকটা কথা ভাই, আরেকটা আমার চাকরি প্রার্থী ভাই বোন, আরেকটা কথা, আমরা মাঝে মাঝে মানে ইউটিউবে যাব, ইউটিউবে লাইভ নিব, ইউটিউবে লাইভ ক্লাস হবে, সেখানেও আমরা মাঝে মাঝে ইউটিউবে লাইভ ক্লাস করব। আপনাদের অনেকের সঙ্গেই খুব সুন্দর একটা আড্ডা, দারুণ একটা আড্ডা হবে। ঠিক আছে, ইউটিউবেও আমরা লাইভ ক্লাস নিব, ইউটিউবে। তা আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে ভাই? আমার প্রাণপ্রিয় ভাইরা, আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে? যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, যে কোনো। আর চাকরি পড়াশোনা কিন্তু হিউজ পড়াশোনা করতে হবে। যেমন আমি প্রচুর পড়াশোনা করতাম, নিজের গল্প নিজে না করেও আপনাদেরকে বলার জন্য বলছি। মানে হচ্ছে যে মানে কিভাবে পড়াশোনা করা উচিত, মানে আমি যেন হিউজ পড়াশোনা করতাম, যে মানে হচ্ছে যে মানে এমন দিন গেছে যে আমি মানে সারাদিন পড়েছি এবং সারা রাতও পড়েছি, সকালে গিয়ে দোকানে গিয়ে পরোটা খেয়ে এসে আমি ঘুমিয়েছি, এরকম হয়েছে। কিন্তু কাজে এই পড়াশোনার কিন্তু কোনো মাপ নাই। ঠিক আছে, আপনি যদি চাকরি না পান, কারো কিছু যায় আসবে না, কিন্তু আপনার যায় আসবে, আপনার পরিবারের যায় আসবে। ঠিক আছে, দেখা যায় বর্তমানে অনেক ভাই বোন রয়েছে যারা কিন্তু মুখ দেখাতে পারে না যে চাকরি চাকরি নাই। অনেকে ঢাকায় থাকে, ঢাকা থেকে বাসায় যায়, বাসায় যাওয়ার সময় দেখা যায় যে রাতের বেলা যায়। কেন রাতের বেলা? কারণ তার তো চাকরি নেই। অনেকে প্রশ্ন করবে, এলাকার মুরব্বীরা, কি পড়াশোনা করো এত, চাকরি পায় না, কি পড়াশোনা করে? অনেকে কিন্তু প্রশ্ন করে। কাজেই মানে আপনাকে এখনই কিন্তু এই সময় যে আপনাকে একটু একটা চাকরি নিতে হবে, কিন্তু একটা চাকরি দরকার বাংলাদেশের বাজারে। বাংলাদেশে এটা কিন্তু খুব এখন মানে বাজওয়ার্ড, একটা চাকরি দরকার, চাকরি লাগবে, বাজওয়ার্ড কিন্তু একটা, হ্যাঁ? চাকরি লাগবেই, চাকরি ছাড়া আমাদের কিচ্ছু হবে না, চাকরি আমাদের খুবই দরকার। হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ মাঝে মাঝে আসে, এমসিকিউ হচ্ছে যে মাঝে মাঝে আসে, এমসিকিউ এর এমসিকিউ হচ্ছে যে মাঝে মাঝে কিছু কিছু পরীক্ষায় যেখানে হচ্ছে এমসিকিউ প্লাস রিটেন দুটোই হয়, এমসিকিউ প্লাস রিটেন মাঝে মাঝে দুটোই হয় পরীক্ষায়, কখনো কখনো পরীক্ষায়। কাজে আপনাকে এমসিকিউ পড়তে হবে, রিটেনের প্রস্তুতি, তবে রিটেন বেশি। আপনার হচ্ছে যে 90% রিটেন হয়, বিভিন্ন পরীক্ষায় 90% রিটেন হয়। এমসিকিউ এমসিকিউ আমাদের খুব কম হয়, এমসিকিউ তেমন বেশি হয় না, কিন্তু কম এমসিকিউ হয়। তবে 90% আমাদের বিভিন্ন পরীক্ষাগুলোতে রিটেন হয়, আপনারা দেখবেন। আমি আপনাদেরকে আমার গ্রুপে বিভিন্ন পরীক্ষার ছবি তুলে পিডিএফ দিয়ে দিব, দেখবেন ছবি তুলে পিডিএফ করে দিয়ে দিব আপনাদেরকে। ওগুলো একটু দেখবেন দয়া করে, প্রশ্নগুলো যে কোন কোন জায়গায় কেমন ধরনের প্রশ্ন হয়েছে। আর কোন জায়গায় পরীক্ষা দিতে গেলে অবশ্যই আপনারা সেই জায়গাটার প্রশ্ন সম্পর্কে ধারণা নেবেন আগে। যে কোনো আবহাওয়া অধিদপ্তরের পরীক্ষা দিতে গেছেন, তা আবহাওয়া অধিদপ্তরের পরীক্ষার প্রশ্ন কেমন হয়, দেখবেন যে ওই ওই দপ্তরের উপর ডিপেন্ড করে দুই একটা প্রশ্ন কিন্তু ইজি কমন আসে কিন্তু। কাজেই এই জায়গাগুলো আপনাকে খেয়াল করতে হবে। ঠিক আছে, ওকে, অসুবিধা নাই। আমরা ইনশাল্লাহ ভালো একটা সময় পার করবো আপনাদের সঙ্গে আগামী দিন থেকে। আশা রাখি যে ভালো লাগবে, ক্লাসগুলো ভালো লাগবে। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আগামী দিন। হ্যাঁ হ্যাঁ, আর কি, কে কি বলতে চাইলেন? না 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 না, রিটার্ন পরীক্ষায় হাতের লেখা এমন কোনো ব্যাপার না, তবে বোঝা যেন যায়। মানে এমন লেখা যে বোঝা বোঝা যাবে না এরকম হবে না। কিন্তু আমার এক স্টুডেন্টের কালকে আমি খুব বকা দিয়েছি, যে একজনের হাতের লেখা, সে এখানে শুরু করে হাতের লেখা শেষ হয়েছে গিয়ে এইখানে। ঠিক আছে, মানে শুরু করছে এখানে, হাতের লেখা শেষ হয়েছে নিচের দিকে। মানে সে আমাকে বলছে, স্যার আমি তো কি করবো স্যার,
আমি বললাম যে তুমি আগে প্রথমে একটা স্কেল নিবে, স্কেলে এইখানে একটা দাগ দিবা, এইখানে একটা দাগ দিবা, তাহলে তোমার টার্গেট হচ্ছে যে ওই প্রান্ত থেকে লেখাটা যেন এই প্রান্তে আসে, এরকম করে লিখতে হবে আর কি। তবে হাতের লেখা অত ম্যাটার করে না, তবে যেন বোঝা যায়, যে পরিষ্কার যেন বোঝা যায়। যেমন আমার এক্সাম ব্যাচ যেটা চলমান রয়েছে, সেখানে কিন্তু অনেকেরই মানে হাতের লেখা মানে মানে একটু খারাপ, কিন্তু আমি বুঝতে পারি, তাহলে বুঝতে পারি, কিন্তু মার্ক দেই কিন্তু আমি, ঠিক আছে, মার্ক দেই। কাজেই কোনো ব্যাপার না, অসুবিধা নেই। তবে হাতের লেখা মানে অত ব্যাপার না। হ্যাঁ, তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী দিন আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন, আর এই জায়গাগুলো অবশ্যই পড়াশোনা করেন আপনাদের সবার জন্য। আবারও শুভ কামনা জানাচ্ছি আগামী দিনের জন্য। চাকরি ইনশাআল্লাহ হবে, চাকরি নিয়েই আমরা ঘরে ফিরবো। ধন্যবাদ আপনাদের সবাইকে।